শুরু করছি আজ যে নতুন পর্ব। সব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে সাউথ কলকাতায়। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুদীপ্ত, আমার বাড়ি সাউথ কলকাতায় এবং আজকে এই ঘটনা আমি লিখে পাঠালাম সেটা আমার সাথে এবং আমার পুরো ফ্যামিলির সাথে ঘটে গেছে। তো ঘটনা বলার আগে আমি একটু বলে রাখি যে আমার মধ্যে ছোটো থেকে একটা ক্ষমতা ছিল যে আমি কি বলবো, অশুভ শক্তি বা ধরুন ওই প্রেতাত্মা বা যেখানে নেগেটিভ স্পিরিট থাকে ওই সব জিনিস আমি অন্যদের থেকে অনেক বেশি এবং অনেক ভালো আমি বুঝতে পারতাম, অনুভব করতে পারতাম এবং অনেক অনেক সময় যেসব অশুভ শক্তি আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তাদেরকে আমি খালি চোখে দেখতেও পেতাম। যেমন আমি একবার আমার মাধ্যমিকে বা মাধ্যমিকের পরে আমার দিদাকে একবার দেখেছিলাম, তারপর বেশ কয়েকবার আমি আমার ঠাকুরদাকেও দেখেছি। তো এরকম আমি অনেকবার দেখেছি আর কি নিজের চোখে। কিন্তু এরকম নয় যে আমার ভয় লাগে, আমার কিন্তু একটা ফোঁটাও তাদেরকে দেখে ভয় লাগে না, কারণ তাদের যে রূপ আমি দেখতে পাই সেটা একদমই ভয়ঙ্কর নয়। তো সুতরাং আমি তাদের কাউকেই ভয় পাই না, কিন্তু আমি দেখতে পাই আর কি। তারপরে তো যে ঘটনা আমি আজ পাঠাচ্ছি সেটা হচ্ছে, একটু প্রথম থেকে বলি তাহলে আপনারা বুঝতে আরও সুবিধা হবে। তো আমার যে গার্লফ্রেন্ড ছিল তার নাম ছিল হচ্ছে নীলা। তো ওর বাড়ি আর আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়, ঠিক আছে। তো বিয়ে ঠিক হওয়ার মানে যেদিনকে পাকা কথা হয় আর কি, তার থেকে প্রায় 3-4 দিন পরে একদিনকে বাড়িতে ডিনার টেবিলে বসে মা আমাকে বলে, বাড়িতে তখন আমি, মা আর আমার একটা পোষ্য ছিল, নাম ছিল টিনটিন, কুকুর। আমরা তিনজনেই থাকতাম। তো ডিনারে বসে মা একদিনকে আমাকে বলছে যে একটা বড় বাড়ি নেই এবার, কারণ এই বাড়িতে তো থাকা সম্ভব নয়। কারণ আমরা যে বাড়িটায় সেই সময় থাকতাম বিয়ের আগে ওটা ছিল একটা 1 BHK ফ্ল্যাট। তো ওখানে ভাড়াই থাকতাম আর কি। তো একটাই ঘর ছিল যেখানে আমি আমার রাতেরবেলা শুতাম এবং ওই ঘরেই টিনটিন থাকতো আর কি। মেঝেতে একটা তার গদি ছিল বানানো, ওই গদিতে সে থাকতো। তো যাই হোক, আমি মায়ের কথাটা শুনলাম এবং ভাবতে লাগলাম যে মা ভুল কিছু বলেনি, যেটা বলেছে একদম ঠিক কথাই বলেছে। কারণ আমাদের একটা বড় বাড়ি নেওয়া দরকার, বিয়ের পরে তো একটা বড় বাড়ি লাগবেই। তো আমি কথা অনুযায়ী পরের দিন থেকেই খোঁজ লাগাতে শুরু করলাম যে আমাদের বাড়ি, যেই বাড়িতে ছিলাম ওই বাড়ির আশেপাশে কোনো 2 BHK বা 3 BHK কোনো ফ্ল্যাট পাওয়া যায় কি না রেন্টের মধ্যে বা ঠিকঠাক দামে। তো প্রায় 1.5 থেকে 2 সপ্তাহ পরে একটা এজেন্টের মাধ্যমে একটা দালালের মাধ্যমে যেই বলেন, ওই দালালের মাধ্যমে একটা বাড়ির সন্ধান পাই। বাড়িটা এরকমই ছিল যে 5 তলা একটা বাড়ি, কিন্তু নিজস্ব বাড়ি, একদম টপ ফ্লোরে, মানে 5 তলার ছাদ, তার নিচের ফ্লোরে মালিকরা থাকে। মালিকরা হচ্ছে 2 ভাই। যে বড় সে আবার বিয়ে থা কিছু করেনি, যে ছোট তার একটা মেয়ে ও তার ওয়াইফ রয়েছে, এই 4 জনের পরিবার। এবং 4 তলায় তারা থাকে। তার নিচের যে 3টে ফ্লোর, ওই 3টে ফ্লোরে ভাড়া দেওয়ার জন্য ঘর রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে রুম। তো আমার শুনে বেশ ভালোই লাগলো যে বাড়িটাও বড় আর লোকজনও বেশ ভালোই রয়েছে, বিপদ আপদে কাজে লাগবে। তো আমি একদিনকে দালালের সঙ্গে দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি যে দুটো ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর যে দুটো ছিল, ওখানে কোনো লোকজন নেই, মানে দুটোই ফাঁকা এবং তালা মারা ছিল। এবং তালাটা দেখে বোঝা যাচ্ছে যে সেখানে প্রায় মাসের পর মাস, দিনের পর দিন কেউ থাকেই না, মানে তালায় জং পড়ে গেছে, তালায় ধুলো পড়ে গেছে আর কি। তো আমাদেরকে যে ঘরটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে গ্রাউন্ড 3 তলায়, মানে বাড়িওয়ালার মালিকদের একদম নিচের ফ্লোরটাই আমাদের দেখানো হয়েছিল। বাড়িটা বেশ ভালো ছিল, ড্রয়িং রুম যেটা ছিল বেশ সুন্দর, এবং 2টো ঘর ছিল 2 BHK, এবং একটা ছোটো মতো ঘর ছিল এবং সেটাকে স্টাডি টেবিল বা অনেক রকমভাবে বানানো যেতে পারতো। কিন্তু মা বলেছিল যে ওই ঘরটাকে ঠাকুর ঘর বানাবে, মানে কারণ ঠাকুর ঘরের জন্য একদম আইডিয়াল ঘর। তাই বললাম ঠিক আছে। তো ওই ঘর দেখে আসার পরে আমার এবং মায়ের দুজনেরই খুব পছন্দ হয়ে যায়। এবং তারপরে আমার যে স্ত্রী হবে, হবু বউ ছিল নীলা, আমার গার্লফ্রেন্ড, তাকেও আমি একবার দেখাই, তারও পছন্দ হয় এবং সব কিছু কথাবার্তা হয়ে যায়। এবং যে ভাড়ায় আমরা থাকবো কথা হয়েছে, সে ভাড়াটা ছিল একদমই সামান্য, নগণ্য ভাড়া। ওই জায়গায় ওরকম ভাড়া পাওয়া মানে
অসম্ভব ব্যাপার, কিন্তু আমি ওই বিষয় নিয়ে অতটা মাথা ঘামাইনি কিছু, কারণ ভাড়া কম হলে আমাদেরই ভালো, অত ভেবে তো কোনো লাভ নেই। সেজন্য আমরা অত বেশি মাথা ঘামাইনি, এবং আমাদেরকে বলা ছিল যে আমাদের কোনো অ্যাডভান্স বা কিছু করতে হবে না। আমি শুনে ভাবলাম বাহ, তাহলে তো ভালোই হয়, তাহলে তো কোনো চাপের নেই কিছু। ওই বাড়িতে আমরা প্রায় একটা সপ্তাহের মধ্যেই শিফট হয়ে যাই, আমি, আমার মা এবং আমাদের পোষ্য টিনটিন। এবার যেই ঘরে আমাদের কথা ছিল যে ঠাকুর ঘর বানাবো, আমাদের শিফট হওয়ার প্রায় 2 দিন পরেই আমরা দুটো ঘরে শুয়ে রয়েছি, মা মায়ের ঘরে এবং আমি আমার ঘরে শুয়ে রয়েছি। মা আমাকে রাতেরবেলা, তখন 2 কি 3টে বাজে, আমাকে ফোন করে ডাকছে। ও ঘর মানে নিজের ঘর থেকে আমাকে ফোন করে ডাকছে। আমি তার ঘরে যাই এবং গিয়ে বলি যে কী হয়েছে, ফোন করে ডাকছো? হ্যাঁ, বলছে কি চুপ, একদম আস্তে আস্তে কথা বল। আমি বললাম কেন, কী হয়েছে? এবার যে ঠাকুর ঘরটা ছিল ওটা ছিল মায়ের ঘরের একদম লাগোয়া, একদম পাশেই। আমাকে বলে যে ভালো করে শোন, চুপ করে দেখ, পাশের ঘর থেকে মানে ঠাকুর ঘর থেকে কেমন ধূপধাপ আওয়াজ আসছে। আমি একদম শান্ত হয়ে শুনতে লাগলাম যে হ্যাঁ, ঠিকই বলেছে। মানে কীরকম একটা আওয়াজ আসছে, যেন মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ লাফাচ্ছে বা ঘরের দেওয়ালের মধ্যে কেউ হাতুড়ি মারছে, এরকম যেরকম আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ আসছে। তো সেই ঘরে তখনও ঠাকুর বসেনি আমাদের, তো সেই জন্য ওরকম একটা হচ্ছিলো আর কি। তো আমি অত বেশি পাত্তা দিইনি, আর তখন মাকে বলে যে হতে পারে ওপর থেকে কোনো আওয়াজ আসছে বা কিছু, অত ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। এবার দিন কাটতে লাগলো, ওই বাড়িতে আমাদের দিন কাটতে লাগে। তো একদিনকে দেখি ঘুম থেকে উঠে, প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেছে, আমার একটা অ্যাকোরিয়াম ছিল, অ্যাকোরিয়ামে প্রায় 11টার মতো মাছ ছিল। খুব একটা বড় না, খুব একটা ছোটো না, একটা মাঝারি সাইজের অ্যাকোরিয়াম। সেখানে প্রায় 11খানা মাছ ছিল। 11টার মধ্যে 11টা মাছ মরে গেছে। আমি দেখে অবাক, মানে যে এটা কী করে সম্ভব, মানে একসাথে সব কটা মাছের মরে যাওয়া তো মানে মুখের কথা নয়। আর ওই 11টা মাছের মধ্যে একটা যে মাছ ছিল, অ্যাশ কালারের একটা মাছ ছিল, মাছটার জাতটা আমি ঠিক জানি না, কিন্তু মাছটা অন্যদের তুলনায় বেশ ভালো বড় ছিল এবং ওর প্রায় 6 বছর মতো হয়ে গেছিলো, 6-6.5 বছর মতো ওই মাছটা বেঁচে ছিল। অনেক মাছ এনেছি, অনেকে মারা গেছে বা অনেকে যাবতীয় কিছু হয়েছে, কিন্তু ও কিন্তু মরেনি। অনেক অনেক মাছকে ও নিজে মেরে দিয়েছে, কিন্তু ও নিজে মরেনি। সেদিনকে দেখলাম ওই মাছটাও কিন্তু মরে গেছে অন্যদের সাথে। এই জিনিসটা আমাকে খুব অবাক করে তোলে। তো আমি পুরো বোলটাকে পরিষ্কার করে আবার মাছ নিয়ে আসি, 5-6টা মতো মাছ নিয়ে এসে রাখি। এরপরে যত দিন যেতে লাগে আমি দেখলাম যে আমাদের যে বাড়িটা রয়েছে ওর মধ্যে আমাদের মধ্যে অনেক চেঞ্জেস এসছে, অনেক কিছু পরিবর্তন দেখা দিয়েছে। প্রথম যেটা হচ্ছে টিনটিন। ও আমাদের যে আগের বাড়ি ছিল ওই পুরো বাড়িতে, মানে ছোট্ট একটা বাড়ি, 600 কি 650 স্কোয়ার ফিট হবে, ওই বাড়িতে পুরো ঘর চষে বেড়াতো, মানে এদিকে ওদিকে সারাদিকে ঘুরে বেড়াতো, ওর মানে অতিষ্ঠ করে তুলতো আর কি। কিন্তু এখন যেই বাড়িতে আমরা ছিলাম, যে বাড়ির ঘটনা আমি আপনাদের বলছি, ওই বাড়িটা ছিল প্রায় 1100-1150 স্কোয়ার ফিট। অত বড় বাড়িতে ও কিন্তু পুরো বাড়িতে চড়তো না, শুধু আমার যে ঘর ছিল, আমার যে রুমটা ছিল, ওই রুমেই বসে থাকতো সারাক্ষণ। আর খুব বেশি হলে আমার রুম থেকে বেরিয়ে মায়ের রুমে যেত, যেহেতু মা ওকে সারাক্ষণ নিজের ছেলের মতো ভালোবাসতো আর কি, সেরকম। সেই জন্য মায়ের রুমে আমার রুম আর মায়ের রুম করতো, ব্যাস। ড্রয়িং রুমে তো আসতোই না। তারপরে মায়ের মধ্যে যে চেঞ্জেসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমার মা একটা এনজিওর সাথে যুক্ত, মানে মাঝে মাঝেই তাকে অনেক দূরে দূরে যেতে হয়, বা কাছে পিঠে কলকাতার মধ্যেই কাজ থাকলে সেখানে যেতে হয়, মানে প্রত্যেক দিনই প্রায় বেরোতে হয় আর কি মাকে কাজের জন্য। এবার কিন্তু মায়ের একটা যে মানে ব্যাপার ছিল সেটা হচ্ছে যেখানেই যাক না কেন প্রত্যেকটা দিন রাতের বেলা বাড়ি ফিরে আসতো শুধুমাত্র টিনটিনের জন্য, কারণ টিনটিনকে ছাড়া মা একটা রাতও ঘুমাতে পারতো না, এবং তাকে টিনটিনে খাওয়া দেওয়া, তাকে ঘুম পাড়ানো সব কিছু মা করতো। তো সুতরাং টিনটিনকে ছাড়া মায়ের চলতো না, সেজন্য টিনটিনের জন্য প্রত্যেকটা দিন রাতের বেলা মা ফিরে আসতো। কিন্তু কদিন যাবৎ মাকে দেখছি প্রায় দিন কল করে বলছে যে আজ আমি মাসির বাড়িতে রয়েছি, বাড়ি ফিরবো না।
আজকে আমি আমার এই বন্ধুর বাড়িতে রয়েছি, বাড়ি ফিরবো না, কাল সকালে যাব। আজকে আমি অফিসেই থাকতে হবে, আমাকে অনেক কাজ রয়েছে, আর বাড়ি ফিরতে পারবো না, তুই টিনটিনকে দেখে রাখিস, এরকম বলে আসতো না। জিনিসটা আমার খুবই অবাক লাগে। তারপরে আমার মধ্যে যে চেঞ্জেসটা লক্ষ্য করছিলাম আমি, সেটা হচ্ছে মদ্যপান। আমার মানে ড্রিঙ্কস আমি করতাম, কিন্তু সেটা অকেশনালি, মানে ধরুন মাসে একবার কি 1.5 মাসে 2 মাসে 2বার কি 3বার, তার বেশি নয়। কিন্তু ওই সময়টা আমার মধ্যে যে ব্যাপারটা এসেছিলো সেটা হচ্ছে প্রত্যেকটা দিন আমাকে ড্রিঙ্কস না করলে আমার হতো না। যেন মনে হতো আমার ঘুম আসছে না, আমার মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মাথায় কেউ হাতুড়ি মারছে, এরকম একটা মনে হতো। প্রত্যেকটা দিন আমি ড্রিঙ্কস করতাম। তারপরে আমার যে অফিস ছিল সেখানে আমি যখন আগে কাজ করতাম আর কি, ওই ঘটনার চেঞ্জেস আসার আগে কথা বলছি, তখন আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হতো যে আমি কী করে নিজেকে ইমপ্রুভ করব, কী করে এমন কিছু করব, নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করব সবার সামনে, ম্যানেজারের সামনে, যে আমার প্রমোশন হয় বা আমাকে সবাই মান্য করে চলে আর কি। কিন্তু যখন চেঞ্জেসটা এলো সেটা হচ্ছে যে আমার কাজ করতে ইচ্ছে করতো না। আমার মনে হতো যে যে যা পাচ্ছে করুক, আমার দেখার দরকার নেই। আমার কাজ করতে ইচ্ছা করতো না। আমার মনে হতো আমি কখন বাড়ি যাব, লেট করে অফিসে যেতাম, তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়তাম। এরকম একটা চেঞ্জেস আমাদের সবার মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো এইসবের মাঝখানে আমাদের বিয়ে হয়ে যায়, নীলার সঙ্গে আমার বিয়ে হয়। নীলা একজন হাউসওয়াইফ, ও কোনো কাজ করে না। হ্যাঁ, আমি বলেছিলাম তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি কাজ করবে না, তো ও সুতরাং ও কাজ করেনি, বাড়িটাও দেখতে হবে। এবং তার থেকেও বড় কথা, টিনটিন বাড়িতে একা থাকবে, যেটা আগেও হয়ে এসছে। আমি এবং আমার মা দুজনে বেরিয়ে যেতাম, টিনটিন দেখার জন্য কেউ ছিল না টিনটিনকে। তো সুতরাং সেটা যাতে না হয় সেজন্য নীলাও আমাকে বলেছিল যে আমি বাড়িতেই থাকবো, কোনো সমস্যা নেই, টাকা পয়সার তো অভাব নেই। তো আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে তুমি টিনটিনের খেয়াল রাখতে পারবে। তো সেজন্য হাউসওয়াইফই ছিল। তো আমার যে নীলা ছিল, ও তো আমার ওয়াইফ, ও বাড়িতেই থাকতো, কাজ করতো আর কি। তো একদিনকে কি হয়, আমি তো অফিস চলে গেছি। আমাকে রাতেরবেলা আমি যখন বাড়ি ফিরেছি, আমাকে বলছে যে সে নাকি একটা অদ্ভুত দৃশ্য দেখেছে, অদ্ভুত জিনিস তার সঙ্গে হয়েছে, তার চোখের সামনে হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। তখন সে বলে সে নাকি ড্রয়িং রুমে জিনিসপত্র সব পরিষ্কার করছিল আর কি। সেই সময় ওই ড্রয়িং রুমে টিভির পাশে অ্যাকোরিয়ামটা রয়েছে আর কি। সে দেখে একটা জলের মধ্যে ভরা কিছু একটা পাত্র, তার মধ্যে যদি জল থাকে, তার মধ্যে যদি ভারী কোনো ইট পাথর বা যাই হোক কিছু ফেলা হয়, তার যেরকম আওয়াজ আসবে সেরকম আওয়াজ আসতে লাগে। তো নীলা প্রথমে এদিক ওদিক দেখে, কিছু দেখতে পায় না। তারপর যখন সে অ্যাকোরিয়ামের দিকে তাকায়, সে দেখছে প্রত্যেক কটা মাছ জল থেকে বেরিয়ে মেঝের মধ্যে ঝাঁপ মারছে, যেন তারা ইচ্ছা করে করছে, বা যেন কেউ মনে হচ্ছে হাত থেকে তুলে মাছগুলোকে মেঝের মধ্যে ফেলে দিচ্ছে। তো এই দৃশ্য দেখে নীলা খুব বিচলিত হয়ে যায় আর কি, খুবই ভাবনায় পড়ে যায় যে এইটা কী করে সম্ভব। প্রত্যেক কটা মাছ এক এক করে অ্যাকোরিয়ামের বাইরে চলে আসছে এবং বাইরে মেঝেতে পড়ছে এবং একটু কাতরাতে কাতরাতে মরে যাচ্ছে। প্রত্যেক যে 5টা কি 6টা মাছ এনেছিলাম, সব কটা মাছ মরে যায় ওরকমভাবেই। আমি এই ঘটনা শুনে খুবই অবাক হয়ে যাই, কারণ প্রথমে ওই 11টা মাছ, তারপর এই কটা মাছ। এই ঘটনা শুনে আমি খুবই অবাক হয়ে যাই। তারপর আমি যে অ্যাকোরিয়াম যেখান থেকে আমি মাছ নিতাম, যার থেকে, আমি তার কাছে গেলাম, গিয়ে আমি বললাম যে জানো তো আমাদের বাড়িতে এরকম এরকম হচ্ছে। আগে যে বাড়িতে থাকতাম সেখানে কিন্তু এইসব কিচ্ছু হয়নি, নতুন বাড়িতে শিফট করার পরে এই সব কিছু হচ্ছে। যে প্রথমে 11টা মাছ ছিল সেগুলো মারা গেল, এখন এই 5-6টা মাছ তোমার থেকে নিয়ে গেলাম লাস্টে, সেগুলোও মারা গেল সব কটা। এবং কী করে মারা গেল সেটাও আমি তাকে বললাম। ওই কথা শুনে ওই যে দাদাটা ছিল, মাছের দোকানে দাদাটা, সে আমাকে বলে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো। সে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চেঞ্জ করো, ওই বাড়িতে যদি থাকো আগামী দিন কিন্তু খুব বাজে আসছে। আমি বললাম কেন, কী হয়েছে? বলছে অত আমি তোমাকে বলতে পারবো না, যদি আমি তোমাকে বলি তাহলে আমারই প্রাণ সংশয় হয়ে যাবে। আমি অত তোমাকে ডিটেলস বলতে পারবো না, কিন্তু এইটুকুনি আমি তোমাকে বলি, আমার কথাটা শোনো, নাহলে পরে কিন্তু পস্তাবে। বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে ফেলো। আমি কতটা শুনলাম ঠিকই, বাড়িতে ফেরা রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম, কিন্তু অতটা বিশেষ পাত্তা দিইনি। কারণ একটা বাড়ি চেঞ্জ করলাম, প্রায় 1 মাস হয়েছে আর কি, 1 মাস হবে বা 1 মাস হয়েছে, এর মধ্যে আবার একটা বাড়ি চেঞ্জ করব, এটা কি কোনোভাবে সম্ভব?
হ্যাঁ, তো এত কমে আমি বাড়ি আর পাবো না কোথাও এরকম জায়গায়। তো এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু যে কথাটা সে দাদারা আমাকে বলে, সেই কথাটা আমাকে প্রচণ্ডভাবে ভাবাচ্ছিল। এবং রাস্তায় যখন আমি একটা দোকানে, মুদিখানা দোকানে জিনিসপত্র নেওয়ার জন্য দাঁড়াই বাড়িতে ঢোকার আগে, সেই সময় দোকানদারটা বলে যে পাড়ায় নতুন নাকি? আমি বললাম যে হ্যাঁ। বলে কোন বাড়ি? তখন আমি বললাম যে এরকম এই বাড়িতে। বলছে কতলায়? আমি বললাম 3 তলায়। বলে কি সে কি রয়েছেন কি করে? বললাম মানে রয়েছে কী করে মানে? যেভাবে বাকিরাও থাকে। তখন সেই লোকটা আমাকে বলে, মানে সেই মুদিখানা দোকান দাদাটা বলে যে দেখবেন, সাবধানে থাকবেন, থাকতে পারলেই ভালো, যারা সে কেউ তো থাকতে পারে না। আপনারা প্রথম দেখলাম যে 1 মাস ধরে টিকে গেছে, নাহলে তো এখানে কেউ খুব জোর হলে 1 থেকে 1.5 সপ্তাহ, তার বেশি না। হ্যাঁ, এখানে তো ওই বাড়ির দৌলতে কত নতুন নতুন সব পাড়ায় লোক এলো, এবার চলেও গেল। আমি বললাম কেন, কী হয়েছে ওই বাড়িতে? না না, আমি বলতে পারবো না ওই সব বিষয়, বললেই আমার প্রাণ সংশয় হবে। কিন্তু এইটুকুনি বলতে পারি যে যা করবেন ভাবনা চিন্তা করবেন। বড় হয়েছেন, আপনাদের নিজস্ব বাড়ি কিনেছেন। হ্যাঁ, তখন আমি বললাম কিনিনি, ভাড়ায়। বলে ও বাবা ভাড়ায়, তাহলে তো আরও বিপদ। ঠিক আছে, দেখুন সাবধানে থাকবেন, এইটুকুনি বলবো, আর কোনো দরকার পড়লে বলবেন। তো এরকম এইসব বলতে লাগে। তো আমি অত বেশি কথা না কানে দিয়ে চলে আসি বাড়িতে। তারপরে সেদিনকে আমরা শুয়ে রয়েছি রাতেরবেলা, আমি শুনতে পাই যে বাইরে যে ঘরটা রয়েছে ড্রয়িং রুমে, ওই ঘরটায় কেউ যেন একটা হেঁটে বেড়াচ্ছে। আমি বুঝতে পারি না যে কার পায়ের শব্দ বা কিছু। ওই ঘরে আমি, মানে বেডরুমে আমি, আমার ওয়াইফ এবং ওই তিনজনেই ছিলাম। এবার দেখলাম যে নীলা, যে আমার ওয়াইফ ছিল, ও কিন্তু বেঘরে ঘুমাচ্ছে, ওর ঘুম ভাঙেনি। এবার আমি উঠে গেছি এবং টিনটিনও উঠে গেছে। আমি দেখলাম টিনটিন একভাবে দরজার দিকে তাকিয়ে রয়েছে। আমি কি করলাম, আস্তে আস্তে উঠলাম, উঠে বাইরের ঘরে যাওয়ার সময় মানে আমাদের বেডরুমে দরজাটা খুলতেই দেখি যে আমাদের ডাইনিং টেবিলের যে দুটো চেয়ার ছিল, চেয়ার দুটো মানে যেখানে আমরা রাতেরবেলা রেখেছিলাম সেখানে নেই। চেয়ার দুটো মাঝখানে চলে এসছে এবং দুটো চেয়ার মুখোমুখি হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে মুখোমুখি বসলে, দুটো চেয়ার রেখে মুখোমুখি বসে যেরকম গল্প মানুষ করে সেরকমভাবে রেখে কেউ গল্প করেছে বা কেউ কথা বলেছে, বসেছে, এরকম টাইপের মনে হচ্ছে। আমি জিনিসটা দেখে খুব অবাক হয়ে যায় যে এরকমভাবে কে রাখলো রে বাবা। তখন আমি আবার বাইরে যাই, হ্যাঁ, বাইরে গিয়ে চেয়ারগুলো ঠিক করে আসি, ঠিক করে এসে আবার এসে শুয়ে পড়ি। পরদিনকে মা বাড়িতে আসে, ঠিক আছে। তো মা রাতেরবেলা শুয়ে আছে সেদিনকে রাতেরবেলা। তো আমার অনেক বলার পরে মা সেদিনকে বলছিল যে না না আমি থাকবো না, আমি চলে যাবো। যেটা আমি প্রথমে বলেছিলাম, মায়ের এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাই হচ্ছিল না, বাবার মানে সে যেন চাইছিল এই বাড়িতে না থাকতে। সে কোনো না কোনো বাহানা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলো। আমার অনেক বাহানা করে, মানে অনেক মানিয়ে মাকে সেদিনকে রাখলাম বাড়িতে। রাখার পরে সে মাঝরাতের বেলা, মানে সময় তখন 2টো কি 2:30 হবে, ওই সময় দেখি হঠাৎ একটা চেল্লানোর শব্দ। আমি, নীলা আর তিনজনে ধরফর করে উঠে বসি, শুনতে পাই যে এরা মায়ের চেল্লানোর শব্দ। মায়ের ঘরে যাই, ঘরে গিয়ে দেখি মা কীরকম শুয়ে রয়েছে, কিন্তু কেমন একটা কাঁপছে, মানে মির্গি রোগ হলে যেরকম মানুষ কাঁপে ওরকমভাবে পুরো শুয়ে শুয়ে কাঁপছে। আমরা প্রথমে মায়ের মুখে চোখে জল দিই এবং মাকে একটা ধাক্কা মারি, তারপরে জল ফল খাওয়াই, মা ঠিক হয়, সুস্থ হয়। তারপর মাকে আস্তে আস্তে উঠিয়ে বসাই, বসে জিজ্ঞেস করি যে কী হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন মা আমাকে বলে যে সে একটা বাজে স্বপ্ন দেখেছে। আমি কী স্বপ্ন? তখন সে বলছে যে আমি শুয়ে রয়েছি, হ্যাঁ, দেখলাম যে আমার ঘরে দরজাটা খুলে দুটো মহিলা ঢুকলো, একটা অল্প বয়স্ক এবং একটা বৃদ্ধ। অল্প বয়স্ক যে মহিলাটা ছিল, মেয়েটা ছিল আর কি, সে আস্তে আস্তে আমার বিছানায় উঠে এসে আমার পেটের ওপরে এসে বসে এবং আমার উপরে, আমার মুখের সামনে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক আছে। এবং আমি যে তার রূপটা দেখি, সেটা ভয়ঙ্কর একটা রূপ ছিল। একদম কীরকম রূপ? তখন সে বলছে কালো কুচকুচে চুলগুলো 2 দিকে ঝুলছে, আর যে চোখটা ছিল সেটা একদম লাল টকটকে একটা চোখ, মানে যেন মনে হচ্ছে চোখের মধ্যে কেউ লাইট লাগিয়ে দিয়েছে, এরকম একটা চোখ। যে ঠোঁটের 2 দিক দিয়ে লাল রঙের কিছু একটা গড়িয়ে গড়িয়ে পড়ছিল,
এবং মা বলে যেটা পড়ছিল সেটা নাকি তার গায়েও পড়েছে। এবং আমি দেখলাম মায়ের যে বুকে ওই লাল রঙ কিছু একটা ফোঁটা পড়েছিল। আমি সেটাকে হাত দিয়ে সরিয়ে দিই। মা এবং আমার স্ত্রী নীলা দেখার আগে আমি দুজনে দেখার আগে আমি সেটা সরিয়ে দিই আর কি। তারপরে মা আরও বলে যে এরকম যে মেয়েটা বসেছিল তার ওপরে, সে নাকি একবারে মায়ের ওপরে হুমড়ি খেয়ে পড়েছিল, মাকে ভালো করে দেখছিল, মানে যেন পর্যবেক্ষণ করছে মাকে। মায়ের গলায় হাত দিয়ে দিয়েছিল যেন গলা টিপে মেরে ফেলবে এরকম। আর একটা যে বৃদ্ধ মহিলা ছিল সে পুরো ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রয়েছে। আর একটা অদ্ভুত রকমভাবে হাসি, নিশ্চুপ একটা হাসি, কিন্তু যেন মনে হচ্ছে ওই হাসি দেখলেই ভালো ভালো মানুষের হাড় হিম হয়ে যাবে, এরকম একটা রূপ। যে বৃদ্ধ মহিলাটা ছিল সেটা, তার যে চোখ ছিল, চোখে কোনো মণি নেই, শুধু একটা বিন্দু, যেন একটা ছোট কালো রঙের টিপ যেরকম সাইজের হয় ওরকম সাইজের একটা টিপ চোখের মধ্যে রয়েছে। সাদা ধ্যাবধ্যাবে চুল, মুখ আর হাত পা, যেন মনে হচ্ছে হাত পায়ে আর চুলে কেউ সাদা রঙ করে দিয়েছে এরকম টাইপের। এবং ওই মহিলারা সারা ঘর ঘুরে বেড়াচ্ছে এবং তার দিকে, মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে এবং ওরকম অদ্ভুতভাবে দেখছে। এবং এরকম দেখার পরে যখন সে দেখছে, আমার মা দেখছে যে মেয়েটা মায়ের ওপর বসেছিল সে গলা টিপছে মায়ের, মা ভয় পেয়ে চিল্লিয়ে ওঠে, মানে ঘুম থেকে ওঠে। এবং ঘুম থেকে ওঠার পর সে দেখে সেটা সে স্বপ্ন দেখছে না, সেটা সত্যিকারের। যখন তার চোখ খোলে সে দেখে যে সত্যিকারেরই কেউ একজন তার ওপরে উঠে বসে রয়েছে এবং যার মুখ দিয়ে এরকম লাল লাল রঙের কিছু একটা পড়ছে এবং চোখগুলো মানে যেরকম হুবহু সে স্বপ্নে দেখেছিল সেরকম হুবহু সে নিজের চোখে দেখছে আর কি। তারপরে সে চিল্লিয়ে ওঠে এবং আমি তখন বিষয়টা শুনে বুঝতে পারলাম যে কিছু তো একটা রয়েছে বাড়িতে। কারণ ওরকম যে মাছের দাদাটা বলছে ওরকম করে বলল, পাড়ার লোকরাও বলছে, প্লাস মাও এরকম করে দেখছে এবং নিজেদের মধ্যে যে একটা চেঞ্জেস এসছে সেটাও আমরা নিজেরা লক্ষ্য করতে বুঝতে পারছি আর কি। তো এত কিছু তো অবাস্তব হতে পারে না, এত জিনিসগুলো তো মেনে নেওয়া যায় না আর কি। তো তারপরে একটা দিনকে এমন হয়েছে যে আমার ওয়াইফ সব কিছু জিনিসপত্র জামা কাপড় মেলেছে আর কি, কেচেছে আর কি। কাচার পরে সেদিনকে একটু বেশি কাচা হয়ে গেছিলো, সেজন্য সে ঘরের বারান্দায় না মেলে ভেবেছে যে ছাদে গিয়ে মেলবে। সেজন্য সে ছাদে যায় এবং ছাদে যাওয়ার সময় সে দেখে যে ছাদের যে দরজাটা, সে দরজার সামনেই একটা চৌকি পাতা রয়েছে এবং চৌকিটার মধ্যে লেবু, লঙ্কা, তারপরে লবঙ্গ, তারপরে একটা পুতুল, তারপর কতগুলো পেরেক এবং যে লেবুগুলো রয়েছে সেগুলো একদম পুরো কালো কুচকুচে হয়ে গেছে। যাবতীয় সরঞ্জাম রয়েছে যেগুলো দিয়ে কালা জাদু করা হয়। এবং সবথেকে বড় জিনিস, সেখানে একটা মানুষের খুলি অবধি ছিল। আমার বউ সেগুলো দেখে একটু ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেই মালিকদের ঘরে এসে মালিকদের বেল বাজিয়ে তাদেরকে বলে যে আমি ছাদে যাব। তো ছাদে যাওয়ার সময় দেখি যে এরকম সব জিনিস পড়ে রয়েছে, আমি কি ছাদে যেতে পারবো না, একটু ওগুলো সরিয়ে দিন যদি আপনাদের হয়। তখন ওয়াইফ সেই মালিকের যে বড় ভাই সে বলে যে আপনাকে ছাদে যেতে কে বলেছে, আপনাকে কি বলেছি ছাদে যেতে, আপনি ছাদে যাওয়ার আগে একবার পারমিশন নেবেন না। তখন আমার ওয়াইফ বলে যে ছাদে যাবো এর জন্য পারমিশন নেওয়ার কী হয়েছে, ছাদ কি ব্যবহার করতে পারবো না। তখন সেই লোকটা বলে যে আপনি আপনার স্বামীর থেকে একবার জিজ্ঞেস করে নেবেন, হাজব্যান্ডের থেকে, যে আমার এবং আপনার স্বামীর মধ্যে একটা চুক্তি হয়েছিল যে তারা ছাদ ব্যবহার করতে পারবে না, তার বদলে আমরা তার থেকে কোনো অ্যাডভান্স নেব না। তখন আমার স্ত্রী আর কিছু না বলে ওখান থেকে নিচে চলে আসে এবং যখন রাতেরবেলা আমাকে এইসব বলে তখন আমি খুবই চমকে যাই যে বাড়ির মধ্যে এইসব জিনিস রেখে দিয়েছে, তাও আবার একদম পুরো খোলা। তো আমার জিনিসগুলোকে নিয়ে খুবই একটা কৌতূহল জাগে যে কি হতে পারে জিনিসগুলো। সেই সময় আমি ঠিক করি যে আমি একবার গিয়ে দেখি জিনিসগুলো কি রয়েছে না রয়েছে। সেই জন্য আমি সেদিনকে রাতেরবেলায় আমার ওয়াইফ এবং টিনটিন দুজনে ঘুমাচ্ছে, সময় তখন 3:40 কি 45 বাজে। আমি একটা বড় টর্চ নিই আর নিজের মোবাইলটাকে নিয়ে ওপরে যাই
ওপরে যখন আমি গেলাম, যে একদম যে লাস্ট স্টেজটা রয়েছে ওপরে, মানে সিঁড়ির ধাপটা রয়েছে ওপরে ওঠার, ছাদের যে চৌকি রয়েছে তার সামনে যাওয়ার, আমি সেখানে দাঁড়িয়ে দেখছি, টর্চ জ্বালালাম এবং দেখলাম সেই টর্চের আলোয় যে সে চৌকির মধ্যে দুটো মহিলা বসে রয়েছে। সেটা মানুষ নয়, সেটা দুটোই একটা অশুভ শক্তি, দুটোই একটা প্রেতাত্মা। তো আমি বুঝতে পারলাম না যে প্রথমে আমি কি করব। তো আমি সামনে যেতেই যখন আলো ফেলি তাদের ওপরে, তারা দুজনে আমার দিকে ঘুরে তাকায় এবং তাদের পুরো দুজনের মুখেই লাল রঙের রক্ত লেগে, আর একজনের হাতে একটা বিড়ালের মাথা, মানে যে বয়স্ক করে যে মহিলাটা ছিল তার হাতে একটা বিড়ালের মাথা, এবং যে মেয়েটা ছিল তার হাতে চামড়া, ছাল এসব রয়েছে। মানে তার দুজনকে একদম হুবহু দেখতে, যেরকম আমার মা স্বপ্নে দেখে আমাদেরকে বলেছিল, একদম হুবহু তাদের মতো দেখতে। তো প্রথমে তারা দুজনেই আমার ওপরে ক্ষিপ্তভাবে দেখে, যেন মনে হচ্ছে আমি তাদেরকে ডিস্টার্ব করে ফেলেছি, আমি এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি, এমনভাবেই দেখছিল। তারপরে তারা আস্তে আস্তে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়, আমার দিকে ঘুরে বসে, তারপরে তাদের হাসি হাসতে শুরু করে। সেই হাসি এতটাই বিকট, এতটাই মানে কি বলবো, কষ্টদায়ক, যে আমি সেখানে দাঁড়াতে পারি না। আমি এইটুকুনি, যতক্ষণ আমি ওখানে এইটুকুনি দাঁড়িয়েছিলাম, আমি এইটুকুনি বুঝতে পারছিলাম যে আমার গলায় একটা হনুমানজির মাদুলি রয়েছে। তো সুতরাং আমার ক্ষতি ওরা করতে পারবে না, হয়তো আমাকে ভয় দেখাতে পারবে কিন্তু আমার ক্ষতি ওরা করতে পারবে না। সেই জন্যই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। কিন্তু যখন তারা ওই হাসি হাসতে শুরু করে, কিন্তু সেটাকে আর নেওয়া যাচ্ছিল না। এতটাই কষ্টদায়ক এবং এতটাই অপ্রীতিকর একটা হাসি, আমি সেখানে দাঁড়াতে না পেরে কান চেপে তাড়াতাড়ি করে আমার নিজের ঘরে চলে আসি এবং শুয়ে পড়ি। সারা রাত আমার ঘুম হয় না। আমি ভাবতে লাগি যে এইসব আমি কী দেখলাম, এসব কী হচ্ছে, এসব আমি শুধু ভাবতে লাগি। মা আমাদের বাড়িতে আসছে না, মা বলে যে আমি ওই বাড়িতে যাব না, আমি যা দেখে নিয়েছি আমি ওই বাড়িতে আর যাবো না, মা আসতেই চায় না আমাদের বাড়িতে। তো পরের দিনকেই রাতের বেলা সময় তখন ওই 10:30 11টা বাজে, আমরা খাওয়া দাওয়া করে আমি আর আমার ওয়াইফ আমাদের ঘরে বসে রয়েছি। দেখলাম যে বাইরের যে ডাইনিং রুম রয়েছে, আমাদের বেডরুমের দরজাটা বন্ধই, হ্যাঁ। তো আমাদের ঘরে একটা জিরো পাওয়ার জ্বলছিল আর কি। জিরো পাওয়ার জ্বালে আমরা দুজনে গল্প করছি এবং মোবাইল ঘাঁটছি। টিন নিজের যে গদি রয়েছে সেখানে শুয়ে রয়েছে। তো আমরা দেখলাম যে বাইরের ডাইনিং রুমে একটা লাইট জ্বলে উঠলো, মানে যারা মনে হলো কেউ বাইরের ডাইনিং রুমে লাইট জ্বালালো। আমরা দুজনেই অবাক হলাম এবং দুজনেই দরজার দিকে তাকালাম, কারণ লাইট জ্বলছে এবং সেই আলোটা আমাদের বেডরুমের যে দরজা তার নিচ দিয়ে আমাদের ঘরে এসে পড়ছে, মানে যেটা সাধারণত হয়ে থাকে আর কি। তো আমরা দুজনের দিকে একবার তাকিয়ে, আমরা দরজার দিকে তাকিয়ে রয়েছি যে বাইরের ঘরে লাইটকে জ্বালালো। তখন আমরা দেখি যে কেউ একটা আমাদের দরজার সামনে এলো, এসে দরজাটা হালকা করে খুললো এবং খুলে আমাদের ঘরের মধ্যে উঁকি মারলো। মুখ ঢোকায়নি, কিন্তু একটা চোখ আমরা দেখতে পেয়েছি এবং একটা মানে কিছু চুল উড়ছে এবং একটা চোখ আমরা দেখতে পেয়েছি। সেই চোখটা সে বৃদ্ধ মহিলাটার, এইটুকুনি আমি কনফার্ম। আমার বউ খুবই ভয় পেয়ে যায় এবং সে বলতে লাগে যে এইসব আমি কী দেখলাম, এটা কী দেখলাম, তুমি কি দেখলে কিছু, নাকি আমি একাই দেখলাম? আমি বললাম যে কী হয়েছে, কী দেখেছো তুমি, সব ভুলভাল জিনিসপত্র। আমি বলতে চাইছিলাম না কিছুই, কারণ আমি জানি যে সে বললেই সে ভয় পেয়ে যাবে, কারণ সে সারাদিন বাড়িতে একা থাকে। আমি ওর জন্য কিছু বলতে চাইছিলাম না। তো আমি বললাম কী বলছো এইসব, কিছুই নেই, তুমি ভুলভাল দেখেছো। তখন সে আমাকে বলছে তাহলে লাইটটা কে জ্বালালো, বলো লাইটটা কে জ্বালালো? তখন আমি মানে আমার কাছে কোনো উত্তর ছিল না সেই সময়। তখন আমি বলছি দাঁড়াও আমি দেখে আসছি। আমি বাইরে এসে দেখি কোথাও কিছু নেই, একদম যেরকম একটা রুম হয় নর্মাল রুম, সেরকম একটা নর্মাল রুম রয়েছে। তো আমি আবার ঘরে ঢুকে এলাম। তো ঘরে ঢুকে যখন আমি বিছানায় পা তুলতে যাবো, সেই সময় আমাকে আমার ওয়াইফ বলে যে বাইরে গেলে লাইটটা নিভিয়ে এলে না। এবার আমি বললাম ওহো ভুলে গেছি। এই বলে যখন আমি আবার দরজার সামনে কি দরজাটা খুলবো মানে খুলে আর কি বাইরে বেরোবো, সেই সময় দেখি লাইটটা নিজে থেকে নেমে গেল এবং আমি দেখলাম যে কালো অন্ধকারে একটা অবয়ব রয়েছে, ওই সেই বৃদ্ধ মহিলাটার অবয়ব। চুলগুলো সাদা এবং পুরো গা পা যেহেতু সাদা এবং চুলও সাদা, সেজন্য স্পষ্ট তাকে বোঝা যাচ্ছে এবং চোখে যে একটা
বিন্দু রয়েছে সেই বিন্দুটাও এমনকি বোঝা যাচ্ছে। সেখানে কিন্তু আমি ওই যে মেয়েটা ছিল সেই মেয়েটাকে আমি দেখতে পাইনি, সেখানে শুধু ওই বৃদ্ধ মহিলাটা একাই ছিল। এবং পুরো বডিটা আমি যখন দেখলাম তখন দেখি যে তার কোনো পা নেই, যেন মনে হচ্ছে সে হাওয়ায় উড়ছে আর কি। তো আমি ওই দৃশ্য দেখে একটু ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু নিজেকে নর্মাল করলাম, কারণ আমি যদি ভয় পেয়ে যাই আমার স্ত্রীও ভয় পেয়ে যাবে। সেই জন্য আমি নিজেকে নর্মাল করলাম। এবং আমি যেহেতু দরজায় একদম মুখে দাঁড়িয়েছিলাম, সেই জন্য আমার স্ত্রী নীলা ভেতর থেকে কিছু দেখতে পারছিল না বাইরে, তখন আমাকে হাঁক দেয়। মানে আমার ওই সময় ওকে, ওই মহিলাটাকে, মহিলাকে দেখে আমার মনে হচ্ছিলো আমি যেন কবে একটা হারিয়ে গেছি। আমি তার দিকে তাকিয়েই ছিলাম, যেন মনে হচ্ছে সে আমাকে হিপনোটাইজ করে দিয়েছে এরকম কিছু একটা। আমাকে আমার ওয়াইফ 3-4 বার জোরে ডাক মারে যে কী করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাইটটা আবার নিবলো কী করে একা একা। আমি তখন কিছু না বলে দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসি। তখন আমার ওয়াইফ বলে লাইটটা একা কী করে নিবলো। তখন আমি বললাম আমি তো বন্ধ করলাম, দেখলে না, তুমি অত খেয়াল করনি, মোবাইল ঘাটছিলে। এই বলে কথাটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুরিয়ে দুজনে মিলে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার ওয়াইফ ঘুমিয়ে পড়লো, আমার কিন্তু ঘুম আসছিল না। আমি ওই একই জিনিস বারবার ভাবতে লাগলাম যে কী হচ্ছে আমাদের বাড়িতে। এরপরের দিন মানে কিছুদিন পরে আমার বার্থডে ছিল আর কি। তো আমি যেহেতু বাড়িতে সেরকম কিছু ঠিকঠাক নেই আর কি, তো আমি কাউকেই বার্থডেতে বলিনি আর কি। শুধু আমার একজন খুবই ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল, ছোটোবেলার বন্ধু, সে একটু জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করে এবং তন্ত্র সাধনা করে। মানে সবেমাত্র তন্ত্র সাধনা সবেমাত্র শুরু করেছে, কিন্তু জ্যোতিষবিদ্যা মানে জ্যোতিষী ও অনেক বছর আগের থেকে সে জ্যোতিষী, একজন মানে নাম করা জ্যোতিষী আর কি বলা যেতে পারে। তখন শুধু আমি তাকেই বলেছিলাম দুপুরবেলায়, তাও আবার সে দুপুরবেলায় এলো, এসে আমাদের ঘরে পাটা রেখে, ডান পা প্রথমে রাখলো, রেখে আবার পাটাকে বার করে নিল, যেন মনে হলো যে সে আমাদের বাড়িতে মানে ঘরে পা রেখে যেন সে কারেন্ট খেয়েছে এরকম টাইপের। আলমকে কী হলো এরকম পা দিয়ে আবার বার করে নিলি। তখন সে বললো না কিছু না, বলে সে আবার ঢুকে আসে এবং অদ্ভুত রকমভাবে সে পুরো ঘরটাকে ঘুরে ঘুরে দেখছিল, যেন মনে হচ্ছিলো তার কোনো জিনিস হারিয়ে গেছে আমাদের বাড়িতে এবং সে জিনিস সে খুঁজছে। পুরো ঘরটাকে সে খুঁজে মানে ঘুরে ঘুরে দেখছে। দেখার পরে খাওয়া দাওয়া করলো, সব কিছু করলো, করার পরে সে আমাকে একটু বলে একটু সাইডে, এবং গেলাম তার সঙ্গে, তার সামনে গিয়ে বলে যে কবে থেকে রয়েছিস বাড়িতে। আমি বললাম এই হয়ে গেছে 1-1.5 মাস হয়েছে বাড়িতে এসেছি। বলছে কিছু ফিল করিস না। আমি তার কাছে কিছু আটকালাম না, কিছু লুকালাম না আর কি। আমি বললাম হ্যাঁ, প্রায় প্রত্যেক দিনই করি। এবং তখন বলে যে তারপরে রয়েছিস কী করে এই বাড়িতে, এখানে কিন্তু একজন নয়, দুজনের বাস, এবং যে দুজন রয়েছে দুজনেই খুব শক্তিশালী, সহজে কিন্তু ছেড়ে যাওয়ার নয়। ভালো কথা বলছি, এখান থেকে বেরিয়ে যা, না হলে খুব কাছের একজনের প্রাণ হারাতে চলেছিস তোরা। আগামী দিন কিন্তু খুব খারাপ আসতে চলেছে। এই কথাটা আমি আগেও শুনেছি সেই মাছের দোকানে দাদাটার কাছে। এবং যখন সে আমাকে বলে বন্ধুটা যে খুব কাছের একজনকে হারাবি, আমি এই কথাটা শুনে খুব ঘাবড়ে যাই যে কাছের মানুষ বলতে তো আমার কাছে শুধু আমার মা, নীলা আর আমার টিনটি, এই 3 জনের মধ্যে কাকে আমি হারাবো। এরপরে সে চলে যায় এবং যাওয়ার সময় আবার সে বলে যে যেটা বললাম একবার ভেবে দেখিস, এই বলে সে চলে যায়। তারপরে সেদিনকে রাতেরবেলা যেহেতু আমাদের ওরকম বাইরে যাওয়ার কিছু নেই আর কি, প্রথমে ভেবেছিলাম যে বাইরে গিয়ে রাতের ডিনারটা করে আসবো, কিন্তু সেদিনকে অস্বাভাবিকভাবে বৃষ্টি পড়ে। সেই জন্য নীলা বলে যে ঘরে টেবিলে একটা ক্যান্ডেল জ্বালিয়ে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো আর কি, ঘরে নিজেদের মতো খাওয়া দাওয়া। এবং সেই সময় আমরা কথা মতো তাই করি। এবং আমাদের এতটাই আমরা বেপরোয়া হয়ে গেছিলাম সেই সময় যে খেয়ে দিয়ে আমাদের যে এঁঠো জিনিসপত্রগুলো ছিল, আমাদের হাড়গোড়গুলো, সেগুলো আমরা টেবিলের মধ্যেই রেখে দিয়েছিলাম এবং রেখে দিয়ে আমরা নিজেদের বেডরুমে গিয়ে শুয়ে পড়ি। ওই দিনকে রাতের বেলা আমরা শুনতে পাই, সেদিনকে আমি একা নয়, আমার সঙ্গে আমার ওয়াইফ নীলাও শুনতে পেয়েছে যে টেবিলের মধ্যে যেন কেউ বাড়ি মারছে, যেন বাড়ি মারতে মারতে পুরো টেবিলটা যেন সে ভেঙেই দেবে, এরকম এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। আমার ওয়াইফ এবং আমার দুজনেরই ওই আওয়াজে ঘুম ভেঙে যায় এবং তারপর মনে হয়
যে ঘরের মধ্যে ডাইনিং রুমে কেউ যেন পুরো ঘর হেঁটে বেড়াচ্ছে এবং আমাদের যে কাঠের চেয়ারগুলো ছিল সে চেয়ারগুলোকে কেউ টেনে একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে এরকম করছে। মানে পুরো ঘরে যেন মনে হচ্ছে তাণ্ডব চলছে বাইরের ডাইনিং রুমে। আমার ওয়াইফ ভীষণভাবে ভয় পেয়ে যায়। আমি তখন বাইরে যাই, সাহস করে বাইরে যাই, দেখলাম যে টেবিলের মধ্যে আমাদের যে এঁটো হাড়গুলো ছিল সেই হাড়গুলো বসে বসে সে দুই মহিলা খাচ্ছে। একজন বৃদ্ধ যে মহিলা ও আর একজন কম বয়স্ক যে মহিলা, ওই দুজনে মিলে বসে বসে আমাদের হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাদের সামনে যেতেই তারা আবার আমার দিকে প্রথমে ক্ষিপ্তভাবে তাকায় যেন আমি তাদেরকে আবার ডিস্টার্ব করে ফেলেছি। তারপরে তারা আবার সেই হাসি হাসতে লাগে। এই হাসিটা আমার স্ত্রী নীলাও শুনতে পেয়েছে এবং আমার যে পোষ্য টিনটি সেও শুনতে পেয়েছে। টিনটিন ভয় তার মুখটা একবারে তার গদির মধ্যে গুজে নেয়, যেন সে ভয় একদম কুঁকড়ে গেছে। এবার আমার ওয়াইফ কান্নায় ভেঙে পড়েছিল। সে বলতে লাগে যে আমি এই বাড়িতে থাকতে পারবো না, এই বাড়ি চেঞ্জ করো, নাহলে আমি এখানে থাকবো না, এরকম করতে লাগে। আমি সঙ্গে সঙ্গে সেই আমাদের ঘরে এসে আস্তে করে হনুমান চালিসা চালিয়ে দিই এবং সেই আওয়াজটা ধীরে ধীরে বাড়িয়ে দিই। তারপরে দেখলাম সে আওয়াজপত্র সব কিছু কমে যায়, মানে যেগুলো বাইরে হচ্ছিল ডাইনিং রুমে সব কিছু বন্ধ হয়ে যায় হনুমান চালিসা চালানোর পরে। তো সেদিনকে রাতটা তো ওরকমভাবেই কাটলো আর কি। পরের দিনকে আমার ওয়াইফ বাড়িতে একা রয়েছে এবং আমি সেদিনকে অফিসে। আমি কিছুক্ষণ পরে, সময় তখন 3টে কি 3:30 বাজে, আমাকে আমার ওয়াইফ ফোন করে বলে, হাঁপাচ্ছে এবং বলছে যে তুমি শিগগিরই বাড়িতে আসো। আমি বললাম বাড়িতে যাবো কেন, কী হয়েছে? তখন বলে না 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 বাড়িতে না, তুমি শিগগিরই সঞ্জনা বাড়িতে চলে আসো এক্ষুনি। এবং সঞ্জনা হচ্ছে আমাদের দুজনে একটা কমন ফ্রেন্ড, যার দৌলতে আমাদের দুজনের দেখা হয়েছিল। তো ও হচ্ছে আমাদের কমন ফ্রেন্ড, ও বাড়িতে চলে গেছে। এবার আমি বুঝতে পারি না যে কী হলো। আমি বারবার জিজ্ঞেস করছি তুমি সঞ্জনা বাড়িতে, তাহলে টিনটিন কোথায়? বলছে টিনটিন বাড়িতেই রয়েছে, তুমি শিগগিরই এখানে সঞ্জনা বাড়িতে আসো। এবং আমি সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরোই এবং বেরিয়ে সঞ্জনা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখলাম যে আমার ওয়াইফ নীলা মানে অস্বাভাবিকভাবে কাঁদছে আর কি, মানে তার চোখের জল থামছেই না। তখন আমি তাকে জিজ্ঞেস করাতে সে বলে যে সে দুপুরে কাজবাজ সেরে এবং লাঞ্চ সেরে টিনটিনকেও খাইয়ে দিয়েছিল, সব কিছু সেরে সে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। ঠিক আছে, আমাদের ঘরে যে ড্রেসিং টেবিল ছিল, ড্রেসিং টেবিলের নিচের দিকে 2টো ড্রয়ার ছিল। ড্রয়ারের মধ্যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে, দরকারি ডকুমেন্টস ছিল, সেজন্য সেটা তালা দিয়ে লক করা ছিল। তো সেই জন্য সেটা কারোর পক্ষে খোলা সম্ভব নয় আর কি, চাবি না দিয়ে। চাবি ছাড়া খোলা তো সম্ভবই না। তো সে দেখছে, সে আওয়াজ শুনতে পাচ্ছে যে কেউ যেন ওই ড্রয়ারটাকে বারবার টেনে খুলছে আর বন্ধ করছে, খুলছে আর বন্ধ করছে। এবার এই আওয়াজটা প্রায় 2 থেকে 3 মিনিট এরকম আওয়াজটা হয়। প্রথমে সে ভাবছিল বাইরে কেউ কোনো আওয়াজ করছে হয়তো, বা কারো বাড়িতে কাজ হচ্ছে। কিন্তু যতটা সময় যেতে লাগলো সে বুঝতে পারলো যে আওয়াজটা বাইরে থেকে না, তার ঘর থেকেই আসছে। এবং নীলা যখন পেছনে ঘুরে তাকায়, সে দেখতে পায় যে সেই ড্রয়ারটা বারবার খালি বাইরে বেরোচ্ছে আর ঢুকছে। এবং যখন বেরোচ্ছে তখন সে দেখতে পায় সে ড্রয়ারের মধ্যে একটা মহিলা, একটা কম বয়স্ক করে মহিলা, তার মাথাটা রয়েছে। এবং যখন সে বেরোচ্ছে তার দৃষ্টি একদম পুরো আমার ওয়াইফ নীলার উপরে পড়ছে। অদ্ভুত রকমভাবে হাসছে, চোখগুলো লাল টকটকে, চুলগুলো একদম পুরো কালো কুচকুচে, সাদা, পুরো মুখটা একদম পুরো সাদা ধেবধেবে হয়ে গেছে। ওই দৃশ্য দেখে আমার নীলা ওখানে থাকতে পারে না। সে ডাইনিং রুমে বেরিয়ে আসে এবং ডাইনিং রুমে বেরিয়ে এসেও তার শান্তি নেই। সে দেখে ডাইনিং রুমে যে আমাদের যে সোফা ছিল, সেই সোফার মধ্যে একটা বৃদ্ধ মহিলা বসে আছে এবং পায়ের ওপর পা তুলে বসে রয়েছে। সাদা চুল, সাদা হাত পা, মুখ সব কিছু সাদা, আর চোখে শুধু একটা বিন্দু। সে বলে যে সে আমার দিকে তাকিয়ে আমাকে কাছে ডাকছে এবং ডেকে বলছে যে আমার বাড়ি থেকে চলে যা, আর যদি এখানে থাকতে চাস তাহলে মুক্তি দে আমায়, মুক্তি আমার চাই, এরকম করে সে বলতে লাগে। এবং সে তার হাতে ফোনটা ছিল ভাগ্যবশত। তো ফোনটাকে নিয়ে সে প্রথমে যায় মালিকের ওপরে, মালিকদের কাছে গিয়ে দেখে যে মালিকদের ঘর বন্ধ। সে নিচে নেমে আসে,
নিচে নেমে এসে তার ঘরে ঢোকার কোনো সাহস তার হয়নি, সে ডিরেক্ট বাইরে বেরোয়, পুরো বাড়ির বাইরে বেরোয় এবং সেটাকে ট্যাক্সি নিয়ে তার বন্ধু বাড়ি চলে আসে। এবং আমি তখন ভাবতে লাগলাম তাহলে টিনটিন এতক্ষণ ধরে রয়েছে কী করে, টিনটিন তো আরও ভয় পায়, তাহলে ও কী করে রয়েছে এতক্ষণ ধরে। আমরা তাড়াতাড়ি করে টিনটিনের জন্য বাড়িতে ফিরে যাই। আমি প্রথমে নীলা তো প্রথমে যেতে চাইছিল না, তখন আমি ওকে জোর করি, বলি যে টিনটিনের জন্য তো আমাদের যেতেই হবে, তো টিনটিনের জন্য চলো আমরা বাড়িতে যাই। তো অনেক বলে কয়ে আমি নীলাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। এই সব ঘটনা আমি আমার মাকে বলিনি, কারণ মাকে যদি আমি বলতাম মা তো আরোই আসতো না, একই মা আসে না, তার উপরে আরোই আসতো না, এই জন্য আমি মাকে কিচ্ছু বলিনি। বাড়িতে যখন ঢুকি দেখি পুরো বাড়ি ওলট পালট হয়ে রয়েছে, এই জিনিস ওই জায়গায়, ওই জিনিস এই জায়গায়, মানে যেন মনে হচ্ছে বাড়িতে কেউ লুটপাট চালিয়েছে আর কি। এবং টিনটিন আমাদের ঘরে মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, যেন সে অজ্ঞান হয়ে রয়েছে। অনেক ডাকাডাকির পরে, অনেক মুখে চোখে জল ছেটানোর পরে তাকে সে চোখ খুলে তাকায়, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে গেছে যে সে উঠে দাঁড়াতে পারছে না। তাকে ওষুধপত্র সব কিছু দেওয়া হয় এবং সে বসে রয়েছে, মানে কি সে শুয়ে আছে তো শুয়েই রয়েছে, খাচ্ছে না, যাই খাচ্ছে বমি করে ফেলছে এবং ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না। এরকম 2-3 দিন ধরে চলার পরে টিনটিন মারা যায়। ওই যে টিনটিন মারা গেছিলো, তারপরে প্রায় 1 সপ্তাহ কিচ্ছু হয়নি আমাদের ওই বাড়িতে। কারণ এই কথাটা একটা প্রচলিত রয়েছে, কারণ বাড়িতে যদি কুকুর থাকে বা কোনো পোষ্য থাকে এবং সে বাড়িতে যদি কোনো নেগেটিভ কোনো স্পিরিট থাকে বা কোনো শক্তি থাকে, সেই পোষ্যটা সে নেগেটিভ স্পিরিটটাকে সঙ্গে করে নিয়ে মারা যায়, তার মালিকের ওপর আসতে দেয় না একটা আওয়াজ। তো হয়তো টিনটিনও সেই নেগেটিভ স্পিরিটগুলোকে নিয়ে মারা গেছে। 1 সপ্তাহ ওই বাড়িতে আমাদের কিচ্ছু হয়নি। 1 সপ্তাহ যেহেতু কিছু হয়নি, সেজন্য মা ফিরে এসেছিলো আমাদের বাড়িতে। তারপরে একদিনকে আমি বাড়িতে ঢুকেছি, দেখছি মায়ের সঙ্গে নীলার অসম্ভব তুমুল ঝগড়া হচ্ছে। নীলা বলছে যে এই বুড়ি তুই মরিস না কেন, হ্যাঁ সবসময় আমাদের পেছনে পড়ে আছিস, আমাদের একটু শান্তি দে, এইটুকুনি বাড়িতে তুই রয়েছিস, আমরা রয়েছি, আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না, তুই মর না, তুই মরলে আমরা শান্তি পাই, এরকম করে সে বলছে। এবং সে যে গলায় বলছে সেটা একদম পুরো কর্কশ একটা গলা, মানে এই গলাটা আমার নীলার নয়। এবং নীলা খুবই একটা ভদ্র সভ্য শান্ত প্রকৃতির মেয়ে, সে যে এরকমভাবে কথা বলবে আমার মা নিজে চমকে গেছে যে এটা কে, একে তো আমি চিনতে পারছি না। এবং সে অনবরত ওই একই কথাই বলে যাচ্ছে যে এই বুড়ি তুই মরছিস না কেন, তুই মর না, তুই মরলে আমরা শান্তি পাবো। আমি সঙ্গে সঙ্গে নীলাকে আমার টেনে আমাদের ঘরে নিয়ে আসি এবং নীলাকে বলি যে কী হয়েছে, তুমি কি করছো এইসব। এবং তখন নীলা আমাকে বলে যে ওকে মরতে বল, বুড়ি মরে না, সবসময় আমাদের এখানে পড়ে আছে। এবং আমি একটু হলেও আন্দাজ করতে পারছিলাম যে কী হচ্ছে তার সঙ্গে, সেজন্য আমার গলায় যে মাদুলি ছিল হনুমানজির, সেটা আমি ওর মাথায় ধরি এবং মাথায় ধরার পরে সে নিজের মধ্যে ফিরে আসে এবং সে আমাকে বলে যে তুমি ফিরে এসছো বাড়িতে, দাঁড়াও তুমি হাত পা ধুয়ে নাও, আমি তোমাকে খাবার দাবার লাগিয়ে দিই। মানে যেরকম নীলা নর্মাল হয়ে যায় সব কিছু, এবং সেটা দেখার পর মাও নিজে অবাক হয়ে যায়, তাহলে এতক্ষণ তাহলে কী হচ্ছিলো এইসব। এরপরে একদিনকে আমরা সেদিনকে ছুটি ছিল আর কি, তো আমরা দুজনে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আর কি। তো ফেরার সময় আমি ঠিক করলাম যে দুজনে মিলে একটু একটা দোকানে দাঁড়িয়ে কচুরি জিলিপি খাবো। তো নীলা বলে যে ঠিক আছে। তো আমি বাইকটাকে একটা কচুরির দোকানের সামনে দাঁড় করে নীলাকে বলি তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমি একটা 2টো প্লেটে করে দুজনের জন্য কচুরি জিলিপি নিয়ে আসি। এবার নিয়ে এসে যখন আমি তার হাতে দিই, নীলার সামনে ধরি আর কি, নীলা এক ধাক্কা মেরে পুরো খাবারটা ফেলে দিয়ে বলে তুই কে, তুই এখানে কী করছিস, তোর থেকে আমি খাবার নেবো কেন, হ্যাঁ একটা পরপুরুষের থেকে আমি খাবো কেন, তুই কে, তোকে আমি চিনতে পারলাম না। এবং ওই কথা শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে, তার রীতিমতো বলে যাচ্ছে কি ম্যাডাম কোনো সমস্যা নাকি বলুন একবার, আমরা দেখে নিচ্ছি। তখন আমি তাদেরকে বলি যে আপনারা যান, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার, আপনি দেখতে পাচ্ছেন না যে ও সিঁদুর পরে রয়েছে, শাঁখাপলা পরে রয়েছে, এইসব বলাতে বাকি লোকজন সব চলে যায়। তারপরে আমি বুঝতে পারছিলাম আর কি যে নীলার মধ্যে আবার সেই কিছু একটা রয়েছে,
যার জন্য সে এরকম করছে, তখন আমি টানতে টানতে তাকে একটা মন্দিরের সামনে নিয়ে যাই, এবং এটা একদম সামনেই ছিল আর কি, একটা হনুমানজির মন্দির। সেখানে তখন হনুমান চালিসা পাঠ করা হচ্ছিল, এবং শনিবার ছিল দিনটা, হনুমান চালিসা পাঠ করা হচ্ছিলো এবং ঘণ্টা কাসুর সব কিছু বাজছিল আর কি। বা ওই সামনে নিয়ে যেতেই, মন্দিরের সামনে নিয়ে যেতেই সে আবার নর্মাল হয়ে যায়, এবং সে আমাকে বলে যে তুমি আমাকে মন্দিরের সামনে নিয়ে এলে কেন, তোমার তো কচুরি জিলিপি আনার কথা ছিল, তুমি এখানেই আনলে কেন। তখন আমি ভাবলাম যে সে আবার নিজের মধ্যে ফিরে এসছে, মানে প্রসেস হচ্ছিল কিন্তু অনেকক্ষণের জন্য না, অল্প অল্প সময়ের জন্য সে প্রসেস হচ্ছিল, আবার ছেড়ে দিচ্ছিল। তারপর একদিনকে আমি ডিনার করে একটা আমাদের যে বারান্দা ছিল, বারান্দায় স্মোক করে যখন আমি নিজে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখি নীলা নিজের পায়ের নখ নিজে চিবিয়ে খাচ্ছে। মানে নীলা খুব একটা রোগা নয় এবং খুব একটা মোটা নয়, মিডিয়াম সাইজের একটা মাঝারি মানে চেহারার গড়ন আর কি। তো তার পক্ষে কোনো দিনই সম্ভব নয় যে পাটাকে তার মুখ অব্দি তুলে নখ কামড়ানো, এবং সে একটু হলেও হেলদি, তো সুতরাং তার পা খুবজি হলে তার বুক অব্দি যাবে, খুব ফ্লেক্সিবল শরীর না হলে তার মুখ অব্দি পা নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। আমি তাকে বলি যে কী করছো এসব, নোংরা পাটাকে মুখের মধ্যে নিয়ে কী করছো। তখন সে আমাকে চিৎকার করে ওঠে এবং বলে, এই তোর কি আর কোনো কাজ নেই, সবসময় আমার পেছনে পড়ে আছিস, আমি কি করছি না করছি সব সময় দেখে রাখছিস আমাকে, আমি কি বাচ্চা, আমি কি তোর বউ হই, আমি কি তোর বাচ্চা হই, নিজের কাজটা নিজে কর না। এরকম করে সে চিল্লাতে থাকে। পাশের ঘরে মা সামনে চলে এসছে এবং বললে কী হয়েছে এত রাতেবেলা। তখন সে আবার বলে যে এই আবার বুড়ি চলে এসছে, এই বুড়ি তুই মরিস না কেন রে, হ্যাঁ তুই মর না, তোর ছেলেকে নিয়ে তুই মরে যা, আমাকে একা থাকতে দে, এরকম করে সে বলতে লাগে। আমি সঙ্গে সঙ্গে তার কাছে গেলাম এবং যে মাদুলি ছিল ওই মাদুলিটাকে আবার তার মাথায় ধরলাম, এবং ধরাতেই সে আবার নিজের মধ্যে ফিরে এলো। এরকম করে চলতেই থাকছিল আর কি, দিনের পর দিন এরকম করে চলতে থাকছে। তো আমি সেদিনকে রাতেরবেলা শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে এরকম করে আর চলতে পারে না, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে নিজের পরিবারকে বাঁচানোর জন্য, ঠিক আছে। তো আমি সেদিন পরদিন সকাল হতেই আমার যে বন্ধুটা ছিল, যে এসেছিলো আমার বাড়িতে আমার বার্থডের দিনকে, ওকে আমি ফোন করি এবং ফোন করে সব কিছু বলার পরে সে একজনের নাম্বার দেয় আমাকে, একজন তান্ত্রিকের নাম্বার। তো আমি তান্ত্রিককে ফোন করি এবং ফোন করে সে আমাকে আমার বাড়ির অ্যাড্রেস নেয় এবং বলে যে ফোনে তো এত কিছু সম্ভব নয়, আপনি আমাকে আপনার বাড়ির অ্যাড্রেসটা দিন, আমি আপনার বাড়িতে যাচ্ছি কাল সন্ধেবেলায়। আমি আপনাকে সব কিছু দিলাম, ফোন নাম্বার, বাড়ি অ্যাড্রেস সব কিছু দিলাম, এবং সে সন্ধ্যে 7টার সময়, 7টা কি 7:30 হবে, সে আমাদের বাড়িতে এলো। বাড়িতে এসে পুরো বাড়িটা ঘুরে দেখলো, এবং যেখানে সেই চৌকিটা রয়েছে সেই চৌকির ওখানেও, সেই ছাদের ওখানে যায়, গিয়ে একবার ঘুরে আসে, এবং যে ল্যান্ডলর্ডের মানে মালিকের যে মালিকের বাড়ির সামনে দিকেও একবার ঘুরে আসে। সব পুরো বাড়িটা একবার ঘুরে এসে আমাদের ফ্ল্যাটে এসে ঢুকে বসে সোফায়। বসার পরে সে বলে যে রাতেরবেলা যেরকম ডিনার করে নিজেদের ঘরে ঢুকে যাবেন এবং দরজা ভেতর দিয়ে ছিটকানি মেরে ঘুমিয়ে পড়বেন। যাই হোক না কেন, যে কারোর আওয়াজ শুনুক না কেন, কারোর কথায় কোনো পাত্তা দেবেন না, মনে করবেন যে বাইরে কেউ নেই, ঠিক আছে, আপনারা দুজনেই রয়েছেন পুরো বাড়িতে, বাইরে কেউ নেই, যা আওয়াজ শুনবেন না শুনবেন ভাববেন ওগুলো আপনারা স্বপ্নে দেখছেন, ঠিক আছে। এবার আমরা ডিনার করে সবাই শুয়ে পড়ি যেরকম করে সে বলে। আমরা বাইরে থেকে ভেতর থেকে দরজা দেওয়ার পরে সে বাইরে থেকে কিছু একটা পাউডার নিয়ে আমাদের দরজা বাইরে থেকে দিয়ে দেয়, এবং মা যে ঘরে ছিল মার ঘরেও বাইরে থেকে দিয়ে দেয়, মাও শুয়ে পড়েছে। তারপরে আমরা যত সময় যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের আওয়াজ, চিৎকার, কান্না, হাসি, জিনিসপত্র পড়ার, বিভিন্ন রকমের আওয়াজ। আমাদের দরজায় ধম করে আওয়াজ হচ্ছে, যেন দরজা কেউ পেটাচ্ছে, মনে হচ্ছে দরজাটা এক্ষুনি ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, তারপরে আমাদের জানলায় যে কাঁচ ছিল সেগুলো ধড়াম করে যেন বাইরে ভীষণ জোর ঝড় উঠেছে সেই আওয়াজ। হ্যাঁ, এবং মা আমাকে নিজের ঘর থেকে আমাকে ফোন করে বলে যে কী হচ্ছে বাবু এইসব। তখন আমি মাকে ফোন করে বলি যে ফোনে যে যাই হয়ে যাক না কেন তুমি তোমার ঘরে থাকো, ভয় পাবে না, তোমার যে হনুমান চালিসার যে ইয়েটা রয়েছে সেটা তুমি পড়তে মনে পড়ো, সব কিছু ঠিক হয়ে যাবে কাল সকালের মধ্যেই। তো মা তারপর ফোন রেখে দেয়। তো এইসব সারা রাত এরকম হতে থাকে, এরকম অসহ্য যন্ত্রণাকর রাত সেদিন আমরা কাটিয়েছিলাম আর কি।
পরের দিনকে যখন ভোরবেলা আমি ঘুম থেকে উঠে সেই ঘরে যাই, দেখলাম সে তান্ত্রিক সোফার মধ্যে গা এলিয়ে বসে রয়েছে। আমি তাকে ডাকতেই সে বলে যে, ও উঠে গেছেন, বসুন। আমি বসলাম তার সামনে। সে বলে যে, সারা রাত আমি এখানে ছিলাম, যা জানতে পারলাম সেটা হচ্ছে এই বাড়ির যে মালিক তার দু ভাই, ঠিক আছে। দু ভাইয়ের মধ্যে যে বড় ভাই সে তার বিয়ে থা কিছু হয়নি। সে কিছু বছর আগে কামাখ্যা থেকে ফিরেছে, আসাম কামাখ্যা থেকে ফিরেছে। এবং আমরা সবাই জানি যে কামাখ্যা হচ্ছে একটা নাগা সন্ন্যাসী বা তান্ত্রিকদের একটা পীঠস্থান। তো সেখান থেকে সে ফিরেছে এবং সে যার কাছে দীক্ষা নিয়েছিল তার গুরু, সে একজন সদ্গুরু ছিল না। সে তাকে যেসব বিদ্যা দিয়েছে সেগুলো সব কুবিদ্যা দিয়েছে। তো তারপরে সে মানে যা যা শিখেছে আর কি, সেগুলো প্রয়োগ করার জন্য, সে যে ঠিকঠাক শিখেছে কিনা সেগুলো দেখার জন্য তার দরকার ছিল একটা দেহ, একটা মৃত মানুষের দেহ। সে এখানে ফিরে আসে এবং তার যে বিদ্যা সেগুলোকে চালিয়ে যাওয়ার জন্য সে কোনো একটা দেহ খুঁজছিল আর কি। এবার তার যে মা ছিল, সে মা থাকতো আপনাদের এই ঘরে। এই মাকে দেখছে যে মানে যখন মায়ের অনেক বয়স হয়ে গেছে, তার কোনো লোভ, সম্পত্তির ওপর কোনো লোভ ছিল না। সে খালি চাইতো তার যে শক্তিরা সেটা যেন দিনের পর দিন বেড়ে যাক। সেজন্য সে তার মাকে মেরে ফেলে। তার মায়ের ওপর প্রথমে বান চালায়, বান চালিয়ে প্রথমে তার মাকে মারে। তার উপরে মারার পরে মাকে এই ঘরের মধ্যে আটকে রেখে দেয়, মানে যেটাকে বলে প্রেতাটক, সেটা সে করে। তার মায়ের যে প্রেতাত্মাটা রয়েছে সেটাকে সে এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আটকে রেখে দেয়। এবং তারপরে এই ঘটনা কিন্তু কেউ জানতে পারেনি। আপনাদের মানে মানে মায়ের মৃত্যুর কিছু বছর পরেই এই বাড়িতে একটা মেয়ে আসে। সে চাকরি বাকরি করতো, এখানে কলকাতায় চাকরি করতো এবং রেন্টে এই বাড়িটা নিয়েছিল। এবং তার কোনো পারিবারিক কারণে বা নিজস্ব কোনো পার্সোনাল রিজনের জন্য সেই বাড়িতে এই ঘরের মধ্যেই, মানে ডাইনিং রুমের মধ্যেই সে সুসাইড করে। যখন সে সুসাইড করে তখন ওই যে বড় ছেলে ছিল সে হাতে চাপ পেয়ে গেছিলো। কারণ এই সব ক্ষেত্রে সে যে প্রয়োগ মানে জিনিসপত্র, সব কৌশল বিদ্যা সে শিখেছে এইসবের জন্য, যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলা যদি অপঘাতে মৃত্যু হয় কারুর, সেই বডি হচ্ছে একদম আইডিয়াল। নিজে মরার থেকে, মানে রোগ ব্যাধিতে বা স্বাভাবিক মৃত্যুর থেকে এরকম অপঘাতে বা সুসাইড করে মরার যে বডি, সেই বডি হচ্ছে একদম আইডিয়াল। তো সেজন্য সে ওই বডিটাকেও এখানে আটকে রেখে দেয়। এই জন্য এই বাড়িতে দুটো আত্মা রয়েছে। এরপর থেকে এখানে যারা আসে কেউ এখানে থাকতে পারেনি। এবং ওই যে আত্মা দুটো রয়েছে ওদেরকে দুজনকেই ওই বড় ছেলে এখানে আটক করে রেখেছে, এই লোভ দেখিয়ে যে সে তাদের দুজনকে দেহ পাইয়ে দেবে বা তাদের দুজনকে মুক্তি দিয়ে দেবে, এই সব লোভ দেখায় এবং তাদের দিয়ে যাবতীয় সব কিছু কাজ করিয়ে নেয়। মানে সব রকমের কাজ বলতে সব রকমের কাজ তাদেরকে দিয়ে করায় এবং তাদেরকে লোভ দেখায় যে তাদেরকে সে নাকি দেহ পাইয়ে দেবে, একটা ভালো দেহ, মানুষের দেহ সে পাইয়ে দেবে বা তাদেরকে মুক্তি দিয়ে দেবে। এই সব লোভ দেখে তার দিনের পর দিন তাদের উপর টর্চার করে এবং তাদেরকে দিয়ে যাবতীয় সব কাজ করে ফেলে। তখন আমি তাকে, সেই তান্ত্রিককে বলি, তাহলে তার এর প্রতিকারটা কী, উপায় কী করতে হবে? তখন সেই তান্ত্রিক বলে যে এর কোনো প্রতিকার নেই, কারণ যে দুজন রয়েছে তারা এতটাই শক্তিশালী এবং যে কৌশলের, যে বিদ্যার মাধ্যমে এখানে তাদেরকে আটকে রেখেছে সেটা এতটাই শক্তিশালী যে আমি যদি কিছু করতে যাই তাহলে সেটা হিতে বিপরীত হবে এবং আমার প্রাণ সংশয় হবে, প্লাস আপনাদের প্রাণ সংশয় হবে। তো আমি আপনাকে এইটাই বলবো যে এখানে বাড়িটা ছেড়ে আপনারা চলে যান। আপনি এখানে মাস দুয়েক কি আড়াই মাস হয়েছে, যতদিনই হয়েছে না কেন, যে টাকাটা গেছে, কিন্তু আপনাদের জীবনের থেকে তো টাকার দাম বেশি নয়। আমি আপনাকে বলবো যে বাড়ি ছেড়ে চলে যান যত তাড়াতাড়ি সম্ভব, না হলে আসছে দিন কিন্তু অনেক অনেক মানে ভয়ানক হতে চলেছে এবং আপনি আপনার কোনো প্রিয় মানুষকে হারাবেন। এই যে কথাটা বলেছে যে প্রিয় মানুষকে হারাবেন, এই কথাটা শুনে যেন আমার মনে হলো আমার পায়ের তলায় মাটি নেই। কারণ আমার প্রিয় মানুষ বলতে এখন শুধুমাত্র আমার ওয়াইফ নীলা আর আমার মা। আমি
তৎক্ষণাৎ ঠিক করি যে আমি বাড়ি ছেড়ে দেবো। আমি 2 দিনের মধ্যে একটা বাড়ি ঠিক করি, খুঁজে নিই, এবং খুঁজে নেওয়ার পরে 2 দিনের মধ্যে আমি ওই বাড়ি ছেড়ে দিই। বাড়ি ছাড়ার সময় অনেক সমস্যা হয়েছিল। ওই মালিক বলছিল যে কেন বাড়ি ছাড়ছেন, কী সমস্যা, থাকুন এখানে, ভাড়া নিয়ে প্রবলেম, তাহলে ভাড়া আমি কমিয়ে দিচ্ছি, এই ওই অনেক কিছু সমস্যা মানে মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা যে যাই বলুক না কেন আমরা বাড়ি ছেড়ে দেবো, এবং আমরা বলেছিলাম যে না, এই বাড়িতে আমার অনেক সমস্যা হচ্ছে, আমার ওয়াইফ ছাদ ফাদ ইউজ করতে পারে না, এই ওই অনেক কিছু বলে বাড়িটা আমরা ছেড়ে দিই। তারপর আমরা এখন যে বাড়িতে রয়েছি সে বাড়িটা খুবই ভালো, এবং একটা খুব ভদ্র একটা পাড়ায় আমরা সে বাড়িতে রয়েছি। এটাও 2 BHK, কিন্তু এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা এই যে ঘটনা আমরা বললাম, এটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ঘটনা। তো 2-2.5 বছর ধরে আমাদের কোনো কিছু হয়নি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।